এইবার বাংলাদেশের তৌহিদি জনতা জেগে গেছে, অতএব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু আর রেহাই নাই, আর রেহাই নেই। এতদিন বাংলাদেশের তৌহিদি জনতা জাগে নাই, অতএব হয়তো নরেন্দ্র মোদী মনে করে থাকতে পারে তাহলে তার কোনো সমস্যা নেই। আসল সমস্যা টের পায় নাই। আমাদের এই যে বাংলাদেশে এই যে দেখলাম যে খবর দিল ওই প্রচণ্ড রকমভাবে ভারত এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী বিরোধী একটা পত্রিকা দৈনিক আমার দেশ, তো সেই পত্রিকার এই যে অনলাইন পোর্টালে এই যে খবর দিয়েছে, আমি আগে খেয়াল করি নাই। এর আগে তো আমি যে ভারতের এই আন্দোলনটা নিয়ে কথাটা তো বলছি, তখন কিন্তু আমি এই খবর জানতাম না যে বাংলাদেশে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৌহিদি জনতা জেগে উঠেছে, গর্জন করছে। এবং যখনই খবরটা পাইলাম তখনই ভাবলাম যে এইবার মোদির কিন্তু আর রক্ষা নাই। তবে মূল বিষয় যার আগে একটু হালকাভাবে খবরটা আমরা একটু শুনি। হাসিনা পোষা মোদি, ছাড়তে হবে গদি, এমন একটি স্লোগান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মূলত কি উল্টাপাল্টা কথা বলে, কি উল্টাপাল্টা কথা বলে সামাজিক যোগাযোগে এখন ভাইরাল। এটাই আসল কথা, এটাই আসল কথা। তৌহিদি জনতা জেগেছে, এরপরে নরেন্দ্র মোদীর কি আর কোনো পাত্তা থাকে? আর বিশেষ করে মাহমুদুর রহমান জেগে গেছে, নরেন্দ্র মোদীর খবর আছে। দিল্লিতে চলমান ছাত্র জনতার আন্দোলনে পুলিশি হামলা ও বিজেপি সরকারের দমন নীতির প্রতিবাদে এবং ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল জুড়ে হাসিনা গেছে যেই পথে, মোদি যাবে সেই পথে। একেবারে ঘাড়ি কথা, মোদির রক্ষা নাই বাংলাদেশে। যেমন এই মাহমুদুর রহমান এবং তৌহিদি জনতা সবাই মিলে আন্দোলন করে অবশেষে সেখানে হাসিনাকে তো বাংলাদেশ থেকে একেবারে ভাগিয়ে দিয়েছে, তাই না? এখন ওই মোদির আশ্রয়ই আছে, এখন মোদির আশ্রয়ই আছে। এটা তো কঠিন অন্যায় করে ফেলছে মোদি। বাংলাদেশের মানুষ মোদির বিরুদ্ধে এত ক্ষেপ্ত না যদি না শেখ হাসিনাকে এই মোদি আশ্রয় প্রশ্রয় না দিত, এবং এটা তো জঘন্য অন্যায় কাজ করছে। অতএব এখন এই যে কক্রোশ মানার 16 পার্টি না কি জানি, ওরা তো ওই যে নিট পরীক্ষার নাম দিয়ে, যেমন বাংলাদেশে কোটা আন্দোলনের নাম দিয়ে শুরু করেছিল, এবং একটা পর্যায়ে আস্তে আস্তে তারা সরকার পতনের ডাক দিল, তাই না? তো এখন বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তারপরে বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেম কতটা আছে কে জানে। কারণ বাংলাদেশের মানুষ তো ধর্মোন্মাদ। আমি কিন্তু একটা কথা বলি, বিশেষ করে ইসলামের পার্সপেক্টিভে, ইসলাম কিন্তু কোনো ধর্ম না, এটা হলো সম্পূর্ণ একটা জীবন বিধান, এবং সেই জীবন বিধানটা হলো আরবের জীবন বিধান। অর্থাৎ এই হেতু বাংলাদেশে যখন নাকি মানুষ খাঁটি মুসলমান হবে, ততই সে কিন্তু বাংলাদেশের যে বাঙালি সংস্কৃতি এগুলোকে ভুলে গিয়ে তারা আরব সংস্কৃতিকে ভালোবাসবে, এবং সেটাই কিন্তু জীবনে চর্চা করবে, জীবনে বাস্তবায়ন করবে। এবং এই হেতু বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের ওই যে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতিকে এখন ভালোবাসে না, যেটা কিন্তু আমি বারবার বলি। তার হৃদয়ে সারাক্ষণ আরবের মরুভূমি, মরুদ্যান, খেজুরের বাগান, উট দুম্বা চড়ানোর স্বপ্ন, যেটা নাকি নবী 1450 বছর আগে যে জীবনযাপন করে গেছেন। প্রত্যেকটা মুমিনের স্বপ্ন একেবারে নবীর জীবন, নবী যেভাবে জীবনযাপন করতেন সেইটা। কথাগুলো এই কারণে বললাম, ভারতের মানুষের হৃদয়ের স্বপ্ন কিন্তু সেখানে যতই বিভিন্ন মনে করেন যে ভাষা ভাষী, বিভিন্ন গাত্র বর্ণ, বিভিন্ন রকম লোকজন আছে, কারণ ওখানে তো অনেকগুলো স্টেট, এবং অনেক প্রত্যেকটা স্টেটের মানুষ আসলে ভিন্ন, ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, কিন্তু তা হলেও তাদের কিন্তু একটা পরিচয় হলো কি তারা ইন্ডিয়ান। এবং তাদের কিন্তু কোনো ওই ইসলামের মতো একেবারে যে সম্পূর্ণ জীবন বিধান নাই, সম্পূর্ণ জীবন বিধান নাই। তাদের ওই যে হিন্দু ধর্মীয় যে সংস্কৃতি অনুযায়ী যে যার মতো ধর্ম পালন করলো, কে করলো না, এগুলো কেয়ার করে না। এবং সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি নাই যাকে আদর্শ করে তার মতো জীবনযাপন করতে হবে, না, এ ধরনের কোনো বিধিবিধান নেই। হিন্দুদের ধর্মে যে নানা অবতার আছে, রাম আছে, কৃষ্ণ আছে, তাই না? এরকম অবতার আছে না, আছে তো। এরা কিন্তু কেউ এই হিন্দুদেরকে বলে যায় না এই আমি যেভাবে জীবনযাপন করলাম এটাই তোরা জীবনযাপন করলি, যেটা নাকি ইসলামের হলো সুন্নত, যেখানে ওই যে নবী বলে গেছেন যে আমি যেভাবে জীবনযাপন করলাম তোমরা ঠিক সেইভাবেই জীবনযাপন করবা, এবং এটাই তোমাদের জন্য আদর্শ, এবং এটা খুব কোরআনেও আছে। ফলে হচ্ছে কি, ভারতের মানুষগুলা তাদের জন্য কিন্তু ওই যে আরবের মরুভূমি, আরবের মরুদ্যান তাদেরকে আকর্ষণ করে না, উট দুম্বা চড়ানো এগুলো আকর্ষণ করে না, খেজুরের বাগান এগুলো আকর্ষণ করে না, এবং তাদের কিবলা ওই মক্কা মদিনাও না।
ফলে হচ্ছে কি ভারতের লোকজন তাদের দেশকে ভালো না বেশি উপায় নাই, কিন্তু ভারতের ওই যে আছে কিছু লোকজন আবার আছে। এক নম্বরে হলো ওই যে কমিউনিস্ট যারা আছে তাদের কিবলা ছিল আগে এক সময় রাশিয়ায় ছিল, পরে এক সময় চায়না হয়েছিল, এখন কিবলা কোথায় কে জানে, কারণ এই ধরনের কমিউনিস্ট শাসন তো তাদের আর নাই। খাঁটি কমিউনিস্ট শাসন আছে কোথায় উত্তর কোরিয়া, এখন তাদের কিবলা উত্তর কোরিয়া কিনা কে জানে। অর্থাৎ এই কমিউনিস্টদেরও কিন্তু ভারতের প্রতি দেশপ্রেম নাই। আর মুসলমান সম্প্রদায়ের একটা বিরাট অংশ, তাদেরও কিন্তু এই বাংলাদেশের মুমিন মুসলমানদেরও মতো অবস্থা। এটা হলো বাস্তব কথা। আর কংগ্রেসের কিবলা কোথায়, ইতালি নাকি আমেরিকা কে জানে। এইগুলো বাদ দিলে ভারতের বাকি টোটাল জনগোষ্ঠীর কিবলা কিন্তু ওই ভারতের মধ্যে। ফলে হচ্ছে কি তারা ভীষণ দেশপ্রেমিক হয় এবং তাদের সেনাবাহিনীর দেশপ্রেম দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষা কাজে নিয়োজিত হয়। এবং সেই হেতু বাইরে থেকে যতই ডিপ স্টেট অমুক সমুক টাকা পয়সা দিক, এরা টাকা পয়সা ঠিকই নেয়, কিন্তু এগুলো খেয়ে নিজেরাই মাস্তি করে আর কি লোক দেখানোর জন্যে। অর্থাৎ যাদের কাছ থেকে টাকা আনলো তারা তো দেখতে চায় তোমরা যে আমাদের কাছ থেকে টাকা নিলে কিছু করবা না, তো এরা তখন কিছু করে। যেমন এই যে আরশোলারা এখন এই যে আন্দোলন করছে, ঠিক আছে। এখন বাংলাদেশের মানুষের চরিত্র কিন্তু এই ইন্ডিয়ার থেকে ভিন্ন। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই যে বললাম যে তাদের হৃদয়ে আরবের মরুভূমি ধুধু করে, খেজুর বাগানে খেজুর খাইতে মন চায়, ওট দুম্বা চড়ানোর স্বপ্ন। তাদের তো দেশপ্রেম নেই, মুখে যত যাই বলুক দেখবেন যে এরা কখনো দেশপ্রেমের কথাবার্তা বলে না। এবং দেশের সবচেয়ে গৌরবান্বিত যে ব্যাপারটা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভুলে গেছে। আর এখন বাংলাদেশের ওই যে মানে বলতে গেলেই বলতে হয় কি দেশপ্রেমিক সেনাবাহিনী। ইন্টারেস্টিং ব্যাপার হলো আজ পর্যন্ত বাংলাদেশকে রক্ষার ব্যাপারে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কি দেশপ্রেমের পরিচয় দিয়েছে সেগুলো আমরা কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি নাই। আমরা ইতিহাসের এই গত 55-56 বছর ধরে আমরা এই সেনাবাহিনীর এমন ভূমিকা দেখি যাতে বাংলাদেশের দেশপ্রেম তো দূরের কথা, বাংলাদেশের যাতে অস্তিত্ব বিনষ্ট হয়ে যায় এই ধরনের অনেক কর্মকাণ্ড আমরা দেখছি। নইলে এইবার সেখানে চলে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ কীভাবে স্বাধীনতার ব্যাপারটাকে ঘৃণা করা শুরু করে এবং অস্বীকার করা শুরু করে। তো আসল ব্যাপার হচ্ছে এইখানে বাংলাদেশের তৌহিদি জনতা তো আরবীয় জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু এখন এই ভারতে এই কক্রোশ মানে আরশোলা পার্টির যে আন্দোলন করছে তার সাথে একাত্মতা পোষণ করে মোদিকে খেতাতে চায়। কারণ মোদির অপরাধ, মোদি তার দেশকে ভালোবাসে, মোদি ভারতকে ভালোবাসে, মোদি ভারতীয় জনগণকে ভালোবাসে, মোদি ভারতকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, এটাই তার অপরাধ। এই যে মোদি আসার আগে এই 2014 সালে আমি প্রায় কিন্তু রেফারেন্সগুলো দেই, কারণ আমি এইগুলো খুঁজে বার করছি। যেমন 2014 সালে ক্ষমতা আসার আগ পর্যন্ত এই ভারতের এই যে বিশ্বে যে অর্থনৈতিক যে অবস্থান, মানে 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে তো এখন চলে গেছে চায়না, 3 নম্বরে হলো জার্মানি, 4 নম্বরে আগে ছিল জাপান, এখন এই জাপানকে টপকে ভারত চলে গেছে, অর্থাৎ চতুর্থ স্থানে। অথচ আজকে থেকে 12 বছর আগে তখন ছিল 11-12 নম্বরে, সেখান থেকে চলে গেছে কত, চতুর্থ স্থানে, সামরিক দিক দিয়েও চতুর্থ স্থানে। এইটা তো ভাই কঠিন অন্যায় করে ফেলছে। নরেন্দ্র মোদী তার দেশকে ভালোবেসে তার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যতটুকু যা পারছে তাতেই কিন্তু তার বিশ্বের বুকে তার যে পজিশন তৈরি হয়ে গেছে সেগুলো আমরা কিন্তু নরেন্দ্র মোদী পৃথিবীর বিভিন্ন দেশে যখন ভ্রমণে যায় তাকে যেভাবে সম্মান সমীহ করে দেখি, তাতে আমরা বুঝে যাই যে ঘটনা কী, তাই না? এবং একই সাথে আমরা এটাও খেয়াল করি ডোনাল্ড ট্রাম্পও অপেক্ষা করে নরেন্দ্র মোদী কী বলবে, পুতিনও অপেক্ষা করে নরেন্দ্র মোদী কী বলবে। হ্যাঁ, এটাই আমরা কিন্তু খেয়াল করি। যেমন এখন আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে না, আমেরিকা এবং ইরান দুই দেশই অপেক্ষা করে এখানে নরেন্দ্র মোদী কী বলবে। অর্থাৎ নরেন্দ্র মোদী যদি কোনো একটা সাইড নেয় তাহলে তারা কিন্তু খুব খুশি হয়ে যায় এবং অনেক বল ভরসা পায়। অন্য দেশ সাইড নিলে কিন্তু অত বল ভরসা পায় না, এটাই বাস্তবতা, আমি দেখছি, এটাই বাস্তবতা। যেমন এই যে কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই যে তাদের যে ইয়ে ছিল ওই জেডি ভ্যান্স বলছে আমেরিকা ছাড়া ইসরায়েলের আর কোনো বন্ধু নেই। তখন এই নেতানিয়াহু কি বলছে, বেঞ্জামিন নেতানিয়াহু বলছে আমাদের ভারতের মতো ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বন্ধু আছে, ব্যাস। এই কথা বলার পরে কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্ট বা ওই যে জেডি ভ্যান্স চুপসে গেছে। এই 14 সালের আগ পর্যন্ত ভারতের কি এই বিশ্বব্যাপী এই ধরনের প্রভাব প্রতিপত্তি এগুলো কিছুই ছিল না।
ভারতকে পাত্তাই দিত না, ভারত কোনো দেশ হিসেবে গণ্য করতো না, ফালতু দেশ হিসেবে গণ্য করে। যদিও ভারতের বিপুল পরিমাণ সাধারণ মানুষ এখন দারিদ্র্য সীমায় বাস করে, এটা আমরা জানি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিপুল পরিমাণ লোক দারিদ্র্য সীমা থেকে উত্তরিত হয়ে এখন মিডল ক্লাস। ভারতের বাজার সারা পৃথিবীর জন্য আকর্ষণীয়, সব দেশ ভারতে ঢুকতে চায়, এসে ভারতের বাজার দখল করতে চায়। হ্যাঁ, এই কৃতিত্ব কার? ওই আগের কংগ্রেস সরকারের না, এই কৃতিত্ব নরেন্দ্র মোদীর। এবং এটাই অপরাধ, বাংলাদেশের তৌহিদি জনতার কাছে এটাই ভয়াবহ অপরাধ। তাদের বক্তব্য, এক, নরেন্দ্র মোদী তুমি তোমার দেশকে ভেঙে চুরে খান খান করে দিবা, তোমার দেশের মানুষগুলোকে ফকির মিসকিন বানাইবা, তাহলে হ্যাঁ না তুমি ভালো। আর তুমি কি উল্টাপাল্টা করে ভারতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছ, এটা তো কোনোভাবেই মেনে নিতে পারি না ভাই, বুঝছেন? ঘটনা কিন্তু এইটাই। এই জন্য বাংলাদেশের তৌহিদি জনতা এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চায়। একদিক দিয়ে ঠিকই আছে, আমিও তো বাংলাদেশের মানুষ, তাই না? বাংলাদেশকে পিছনে ফেলে ভারত অনেক দূর এগিয়ে যাবে, প্রভাব প্রতিপত্তি বাড়াবে, এগুলো আমার সহ্য হবে বলেন? আমি তো ঈর্ষায় ছটফট করবো, জ্বলে পুড়ে মরবো, তাই না? হ্যাঁ, কিছুই তো করা যায় না। তাহলে কি সুযোগ পেয়ে মিছিল করে একটু নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলাম, এটাই। ধন্যবাদ।